গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি মোহাম্মদ সালাউদ্দিন পল্লবের একটি গল্প, ইলিশ কচুরমুখী। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে নহরীর। বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে দেখে সকাল 10:22 বাজে। তার মানে আদিল অফিসে চলে গেছে। জলদি বিছানা ছেড়ে ওঠে। আয়নায় চোখ পড়তেই দেখে গালে এক জায়গায় লাল হয়ে আছে, অনেকটা বাঁকা চাঁদের মতো। হাসে নহরী। প্রতিদিন একই ভুল করে। ঘুমানোর সময় একটা হাত গালের নিচে রেখে ঘুমানোর অভ্যাস ওর। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গালের ওইখানটায় ছুরির দাগ দেখতে পায়। প্রথম প্রথম ভেবেছিল এটা আদিলের কাজ, ঘুমের মধ্যে হয়তো। পরে ভালোভাবে দেখে বুঝেছে এটা তার শাশুড়ির দেয়া চুরির মাপে গোল দাগ। চুরিটা কবজির মাপের থেকে বড় বলে প্রায় খুলে হাতের তালুতে চলে আসে। দিনের বেলায় অবশ্য চুরিটা টেনে কুনোয়ের কাছাকাছি তুলে রাখে নহরী। আয়নাটার দিকে আবার তাকায়। থুতনি উঁচু করে গলা দেখে, চুল সরিয়ে দেখে দুই ঘাড়। না, কোনো লাল বা কালচে দাগ নেই। অথচ এখানে দাগ থাকলেই না কত খুশি হতো নহরী। ওদের বিয়ে হয়েছে বছর 2। নহরী মফস্বলের মেয়ে, পড়াশোনা করেছে জেলা স্কুল আর কলেজে। তারপর ঢাকায় খালার বাসায় থেকে অনার্সটা শেষ হবার আগেই বিয়েটা হয়ে গেল। আদিল খুব ভালো ছেলে, খালার শ্বশুরবাড়ির দিকের, মানে খালুর এক দুঃসম্পর্কের আত্মীয়ের ছেলে। ওনারাও দেশের বাড়িতে থাকেন, আর আদিল ঢাকায় একা থাকে। ঢাকাতেই ও সব পড়াশোনা, তারপর চাকরি, বেসরকারি প্রতিষ্ঠানে রিজিওনাল মার্কেটিং ম্যানেজার। এই বয়সে বেশ বড় পজিশন। বিয়ের পরপরই এই বাসাটা ভাড়া নেয় আদিল। সুন্দর গোছানো একটা বাসা। ওরা মানুষ 2 জন, অথচ 3-3টা বেডরুম, ড্রয়িং ডাইনিং আলাদা, সার্ভেন্ট রুমও আছে। আদিলের অনেক বেতন। আদিল চায়নি শুধু সময় কাটানোর জন্য নহরী চাকরি করুক, বরং চেয়েছে নিজের মতো করে বেড়াক, ইচ্ছে মতো থাকুক, যখন যা খুশি করুক। প্রথম দিকে এটা নহরীর কাছেও খুব ভালো লেগেছে। যখন খুশি বান্ধবীর বাড়ি ঘুরে এলো, খালার বাসায় গিয়ে ইচ্ছে মতো ভর্তা ভাজি দিয়ে খেয়ে এলো। সারাদিন ঘর গোছানো, ঝাড় মুছে কাটিয়ে দিল সময়। একদিন হঠাৎ সকালে কলিং বেল বেজে উঠল। সেদিন ছিল শুক্রবার। বিছানায় একজন আরেকজনকে জড়িয়ে ঘুমিয়েছিল নহরী আর আদিল। কলিং বেল বাজল 2 বার, তারপর আরও 2 বার। নহরী বিরক্ত হয়ে উঠে বসল। এদিকে আদিলের মোবাইল বাজছে। একদিকে দরজার কলিং বেল আর অন্যদিকে মোবাইল। নহরী আদিলের বুকে 2 হাত দিয়ে ঝাঁকি দিল। এই ওঠো, কে এলো এই সকাল সকাল, দেখো না। আদিল খাটে নিজের শরীরটাকে একটা গড়ান দিয়ে সাইড টেবিলে বাজতে থাকা মোবাইলটা নিয়ে রিসিভ করে কানে দিল। হ্যালো, কে? আচ্ছা, এত সকালে চলে এসেছ? দাঁড়াও, খুলছি। উফ। খাটে উঠে বসল আদিল। এক হাতে মাথা চুলকাতে লাগল, আরেক হাতে নহরীর জামার কোনা ধরে টান দিয়ে ওকে কাছে আনতে চাইল। নহরী তার মুখের 2 দাঁতের মাঝে চুলের ব্যান্ড আটকে রেখে 2 হাত দিয়ে মাথার উপরে একটা খোপা প্রায় বেঁধেই ফেলেছিল। আর ঠিক সেই সময় এমন একটা হ্যাচকা টান সামলাতে না পেরে গিয়ে আছড়ে পড়ল আদিলের বুকে। সেই সাথে কড়াত করে একটা শব্দ হয়ে এক পাশ থেকে ছিঁড়ে গেল তার জামা। আদিল ওকে জড়িয়ে ধরার আগেই লাফিয়ে উঠল নহরী। এটা কি করলা? এটা আমার কত পছন্দের জামা, রাতে কত আরাম পাই এটা পরলে। আমি আরও আরাম করে দিলাম, এখন থেকে এই পাশের পুরোটা জুড়ে বাতাস যাবে। হাসল আদিল। বাতাস না ছাই, ওঠো। কে জানি কলিং বেল নষ্ট করে ফেলছে টিপতে টিপতে, এখন আর বাজছেই না। যাচ্ছি। তোমার এই বেডরুমে যদি কোনো কাজ থাকে তাহলে জলদি সারো, কারণ আগামী ঘণ্টা 2 এই রুমে ঢুকতে পারবে না। কেন? বলা যাবে না। আহা, বলোই না। না না, জামা পাল্টে নাও, জলদি করো, নইলে কিন্তু এই অবস্থায় বাইরে দাঁড়ানো লোকজন চলে আসবে। বিরক্ত মুখ নিয়ে আলমারি থেকে জামা বের করে ওয়াশরুমের দিকে গেল নহরী। আদিল একটা গেঞ্জি পরে বাইরের দরজা খুলতে গেল। এদিকে জামা পাল্টে ফ্রেশ হয়ে নহরী রান্নাঘরে এসে দেখে বুয়া এসে মোটামুটি ধোয়া মোছার কাজ সেরে ফেলেছে। কোমরে হাত দিয়ে বুয়ার দিকে তাকিয়ে আছে নহরী। এটা কোনো কাজ করলে খালা? কোনটার কথা কনাফা? কলিং বেল বাজালে 5 মিনিট হলো, এর মধ্যে ঢুকে গ্লাস, প্লেট, হাঁড়ি পাতিল, চামচ, বাটি সব ধুয়ে মুছে শুকিয়ে ফেলেছ? আপনারে কেডা কইছে আমি বেল বাজাইছি? দরজা তো খুলাই আসিল। ভাইজানের লগে দেখা করতে কয়জন লোক খাড়ায় আসিল সামনে।
আমি ফাঁকে ঢুইকা কাম শুরু করছি। খালি পানি দিয়ে ধুয়েছ নাকি সাবানপত্র দিয়েছ কিছু? ভালো কথা মনে করছেন, লিকুইড সাবান প্রায় শেষ। টেকা দিয়েন, দুপুরে আসার সময় কিনে নিয়ে আসুন। ঠিক আছে, চাল ডাল ধো, খিচুড়ি বানাই। আজকে খিচুড়ি আর ডিম ভাজি। তুমি চাল ডাল ধুয়ে আদা পেঁয়াজ মরিচ কাটো, আমি চা বানিয়ে ফেলি। কি জানি ঝামেলা আছে আজকে, কে জানে। বাইরের লোকগুলা দেখলাম বাক্সে কইরা কি জানি মেশিনপত্র নিয়ে আসছে। আবারও কি এসি লাগাইবেন কোনো ঘরে? না তো, বলল আমাদের ঘরে কি জানি কাজ। আপা, ওয়াল ভাঙ্গাভাঙ্গি করলে কন, আমি এগুলান পরিষ্কার করতে পারুম না, মেলা কষ্ট। এটা কিন্তু বাড়তি কাম, টাকা বাড়াই দিতে হইব। চুপ করো তো খালা, যা বললাম সেটা করো। নহরি চায়ের পাতিলে 3 কাপ পানি দেয়। ওদের দুজনের জন্য 2 কাপ আর খালার জন্য 1 কাপ। খালাকে রেখে কখনোই কিছু খায় না নহরি, ব্যাপারটা ভালো লাগে না তার। টাকার বিনিময়ে কাজ করে সত্য, কিন্তু নিজে থেকে আন্তরিকতার সাথে বাড়তি অনেক কিছুই করে দেয়। এই যে নিজে থেকেই বলল লিকুইড সাবান এনে দেবে, এটা কয়জন করে? হঠাৎ রান্নাঘরে উকি দিল আদিল। চা পাওয়া যাবে? ও কি ভাইজান, কি শুনেন নাই? কইছে যে আপাই চুলায় পানি দিছে, 2 জন নিয়ে বসলে 5 মিনিট। আদিল খালার দিকে তাকায়। ওর ইশারা বুঝে খালার সাথে সাথে ঘুরে হাতের পাতিলটা সিনের কলের নিচে নিয়ে চাল ধুতে থাকে। নহরি শুনতে পায় খালা বিড়বিড় করছে, আস্তাগফিরুল্লাহ, রান্নাঘরে আইসা প্রেম ভালোবাসার কথা জিগাইতেছে, এইটা আমি কেমনে বুঝুম? নহরি একটু রাগ রাগ গলায় খালাকে বলে, একটু বেডরুমে যাও তো খালা, ধোয়ার কাপড়গুলো নিয়ে এসো, পরে আবার কি না কি শুরু করবে সেখানে। খালা আঁচলের কোনাটা মুখে দিয়ে মাটির দিকে তাকিয়ে একটা হালকা দৌড় দিয়ে রান্নাঘর থেকে বের হতেই আদিল এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে নহরিকে। ওর ঘাড়ে নাক ঘষতে থাকে। নহরি হাসে। আদিল বলে, চা হবে? না, চিনি নেই। লাগবে না, আজ তো 0 ক্যাল দিয়ে জড়িয়ে ধরে আছি। দুধ নেই? নেই? তাই নাকি? না না, আছে আছে। এই সরো, খালা আছে না? আসবে না, ইশারা করে দিয়েছি। কোন দিন জানি খালাকেই ভুল করে তুমি। হা হা হা, দারুণ হবে, দেখি ট্রাই করবো একদিন, বাকিটা তুমি সামলে নিও। সেদিন বিকেল লেগে গিয়েছিল বেডরুমের কাজ হতে হতে। এর মধ্যে খালাকে বাসায় রেখে ঘরের কাপড় পরেই নহরি আর আদিল ওর খালার বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে এসেছে। আসার সময় খালার জন্য খাবার নিয়ে এসেছিল। ওরা বাসায় ঢুকে দেখে লোকগুলো চলে যাবার জন্য রেডি। আদিল লোকগুলোকে টাকা দিয়ে বিদায় করল, আর নহরি খালাকে খাবার আর কিছু টাকা দিয়ে বিদায় দিল। আদিল নহরির 2 চোখ চেপে ধরে বলল, এভাবে বেডরুমে চলো। তারপর চোখ খুলল। নহরি রাজি হল না। কেউ এভাবে চোখ ধরলে কেমন ভয় ভয় লাগে। শেষে আদিলের কথায় নহরি নিজে থেকেই চোখ বন্ধ করল, আর আদিল ওকে পাঁজাকোলা করে ঘরে নিয়ে খাটে বসিয়ে দিল। তারপর চোখ খুলতে বলল। নহরি চোখ খুলে অবাক। খাটের একপাশের দেয়াল পুরোটা আয়না। সে অবাক হয়ে আদিলের দিকে তাকাল। এ কি, কেন? আছে, দরকার আছে। এত বড় আয়না তাই বলে? আমার ড্রেসিং টেবিলটার আয়নাটাও তো বড়, তারপর আবার এটা কেন? বললাম তো দরকার আছে। কি দরকার? আদিল লাফিয়ে খাটে উঠে নহরিকে ধাক্কা দিয়ে শুয়ে দিয়ে ওর ওপর চেপে বসে, বলে, এখনই শুনতে হবে? হবে। তবে তাই হোক মহারানী। খাটের ঠিক মাঝে বসে আছে নহরি। ওর গলায়, ঘাড়ে, বুকে, পিঠে, পেটে অনেকগুলো কালচে কালচে গোল গোল দাগ। ওর কোলে মাথা রেখে শুয়ে আছে আদিল। ওর পেট হাঁপড়ের মতো উঠছে নামছে। নহরের চুল এসে ওর মুখে পড়েছে। তার ভেতর থেকে আদিলের হাসি পাওয়া যাচ্ছে। এখন থেকে প্রতিদিন তুমি আয়না দেখবে সকালবেলা। সন্ধ্যায় আমি বাসায় এলে বলবে কোথায় বাকি আছে, বুঝলে? নহরি তার কোল থেকে আদিলের মাথাটা বুকে টেনে নেয়। বুকের ভেতরে আদিলের দুষ্ট হাসির আওয়াজ পায় নহরি। সে লজ্জা পেয়ে আরও কাছে টানে আদিলকে। আদিল পুরো ঘর কাঁপিয়ে হাসে। বিছানার পাশের দেয়াল জুড়ে আয়নার দিকে তাকিয়ে থাকে নহরি। পরনে তার বড় গলার একটা কামিজ আর পাতলা গেঞ্জি কাপড়ের প্যান্ট। বড় করে কাটা গলা আর পিঠের জামা আদিলের খুব পছন্দ। এটা বিয়ের কয়েকদিনের মধ্যেই বুঝেছিল সে। কি যে দুষ্টুমি করে, মাঝে মাঝে একেবারে বাচ্চা ছেলে হয়ে যায়। যদিও এসব খুব ভালো লাগে নহরির। আদিলও ওকে হরি বলে ডাকে। আয়নার দিকে তাকিয়ে অনেক কিছু মনে পড়ে যায় তার।
এই আয়না কত কিছুর সাক্ষী। একবার হলো কি, ও আদিলের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। আদিল জানিয়েছিল বাইরে থেকে খেয়ে আসবে। গেটের একটা চাবি আদিলের কাছে আছে। ভেতর দিকে লক করে রাখলে দরজা ওই চাবি দিয়ে বাইরে থেকে খোলা যায়। আদিলের দেরি দেখে নহরে এই ফাঁকে সকালের জন্য আটার রুটি বানিয়ে ফেলল। তারপর সেগুলো ফ্রিজে রেখে গোসলে চলে গেল। ইদানিং গরম যা বেড়েছে, এই বাসার সুবিধা হলো সারাক্ষণ পানি থাকে, নইলে এই ঘাম নিয়ে এসিতে বসে ঠান্ডা লেগে যেত। শাওয়ারের পানিতে অনেকক্ষণ ভিজে নিয়ে একটা টাওয়াল চুলে আর একটা টাওয়াল গায়ে জড়িয়ে বের হয় নহরি। খাটের পাশে হেলান দিয়ে আধশোয়া হয়ে মোবাইলে গান ছেড়ে দেয়। এরপর কখন যে ঘুমিয়ে গেছে তা সে নিজেও জানে না। ওর ঘুম ভাঙে অদ্ভুত সুন্দর এক ঘ্রাণে। তাকে দেখে আদিল তার শরীর থেকে টাওয়েল সরাবার জন্যে রীতিমতো যুদ্ধ করছে। সে রাতে বাতি জ্বলা ঘরে সব দেখেছে আয়না, সব। একবার আয়নার দিকে তাকিয়ে লজ্জায় চোখ বন্ধ করে নেয় আদিলের হুড়ি। হাফা, আজ কি রান্না হবে? চমকে ওঠে নহরি। খালা ঢুকেছে রুমে। আরেকবার মোবাইলটা দেখে নহরি। 11:05। এতক্ষণ ধরে সে এভাবেই বসে আছে। অদ্ভুত তো। আফা, মাথায় কি বেদনা করে? না খালা, নাস্তা কি কিছু আছে? সবটাই আছে, ভাইজান কিছুই খায় নাই, জলদি বাইর হইল ঘর থিকা, কইল বাইরে ব্রেকফাস্ট আছে। কি বানিয়েছ নাস্তা? খুদের ভাত আর ডিম ভাজি আর বেগুন পোড়া। বাহ, এই খাবার মিস করে গেল আদিল। তাহলে তোর বাইরের ব্রেকফাস্টটা খুবই ইম্পর্টেন্ট ছিল। কইতারি না। আপনি আগে চা খাইবেন নাকি এক কেড়ে নাস্তা? তোমার ছেলেমেয়েরা কোথায় খালা? স্কুল বন্ধ, ঘরেই আছে মনে হয়। আমার মোবাইল দিয়ে কল দাও, ওদের আসতে বলো, দুপুরে একসাথে খাবো আমরা। দাই ঝামেলা কইরেন না। ঝামেলা কিসের? যা খুদের ভাত রেঁধেছ তা আমাদের 4 জনের খুব ভালো মতো হয়ে যাবে। নাও কল দাও। না না, অত রান্দি নাই, থাক, ডাকনের দরকার নাই। না রাঁধলে এখন রেঁধে পেল, আমরা 4 জন একসাথে খাবো মানে খাবই। নওরি জানে খালা মুখে বারণ করলেও মনে মনে খুব খুশি হয়েছে। খালার এক ছেলে আর এক মেয়ে। মেয়েটা বড়, ক্লাস 8-এ পড়ে, আর ছেলেটা ছোট, 5-এ পড়ে। নওরি প্রতি মাসে ওদের পড়ালেখার জন্যে অল্প কিছু টাকা খালার হাতে দেয়। খালা তার নিজের মোবাইল থেকেই তার মেয়েকে কল দিয়ে কথা বলতে বলতে রান্নাঘরের দিকে গেল। নহরি আয়নার দিকে আবার তাকায়, তারপর একটু চেঁচিয়ে বলে, খালা, চাটাকে একটু দিয়ে যাবে এখানে? একটু পরেই মগে করে চা নিয়ে আসে খালা। আফা সালন, আজকা কি বিছানা সাইডে উঠবেন? কেন খালা? চায়ে চুমুক দিতে দিতে বলে নহরি। দুপুরে তরি তরকারি না হয় না লাগলো, রাইতের জন্য তো কিছু রান্দা লাগবো নাকি? চা ভালো হয়েছে খালা। সেটা তো হইবই, রান্না কি হইব সেইটা কন। তুমি যাও, আমি আসছি। আইসা। খালা রান্নাঘরে চলে গেল। আয়নার দিকে তাকিয়ে চায় চুমুক দিচ্ছে নহরি। রাতের জন্য কি রান্না করবে ভাবছে। ইদানিং আদিলের কাজের চাপ বেড়েছে। আগের মতো সন্ধ্যায় বাসায় ফেরে না, অনেক রাত করে ফেরে। বিভিন্ন পার্টি থাকে, প্রোগ্রাম থাকে, মিটিং তো লেগেই থাকে। খুবই টায়ার্ড হয়ে ফেরে। কোনোদিন ফিরে হালকা কিছু খায়, আবার কোনোদিন খায় না। সারাদিন কাজে কর্মেও নহরিও এতই ক্লান্ত হয়ে পড়ে যে সেও সজাগ থাকতে পারে না। অপেক্ষা করে করে ঘুমিয়ে যায়। ভাবে আদিল বুঝি রাতে ওকে জাগিয়ে তুলবে, ওর বন্যতার দস্যুতায় ঘুম ভাঙবে। কিন্তু তা হয় না। তবে ঘুমের ঘোরে ওদের গায়ে গা লাগলে নহরি আদিলের গা থেকে মিষ্টি একটা ঘ্রাণ পায়। আদিলের গায়ের ঘ্রাণ নহরির খুব পরিচিত। ওর শরীরের প্রতিটা জায়গার ঘ্রাণ ওর চেনা, কিন্তু এই মিষ্টি ঘ্রাণটা ওর কাছে খুবই অপরিচিত। খালি কাপ হাতে বসে আছে নহরি। খালা আরেকবার ডেকে গেল। গতদিন পাশের বাসার আন্টি কচু পাঠিয়েছেন কিছু। এগুলো নাকি আন্টির দেশের বাড়ি থেকে আনা। গলায় ধরে না। ফ্রিজে একটা ডিমওয়ালা ইলিশ মাছ আস্ত রাখা আছে। খালাকে সেটা ভিজিয়ে রাখতে বলল সে। আজকে তাহলে রাতের জন্য কচু ইলিশের ঝোল রান্না করা যাক, ভাবে নহরি। পাশের বাসার এই আন্টিটা বেশ ভালো, প্রায় ওদের খোঁজখবর করেন। এটা সেটা রান্না করলে দিয়ে পাঠান। আর নহরি কিছু রান্না করে পাঠালে খুব বকাঝকা করেন। বলেন, আরে তোমরা মানুষই 2 জন, রান্না করো এত অল্প, তাও আবার পাঠাও কেন? আন্টি, আপনার মতো তার মজা হয় না আমার রান্না। কি যে বলো না,
আমি যখন তোমার মতো নতুন বউ ছিলাম তখন তো কিছুই রান্না করতে পারতাম না, আর সময় পেতাম কোথায় বলো? তোমার আঙ্কেল তো তখনও ব্যবসাপাতির কিছুই শুরু করেনি। বাবার অঢেল টাকা, ঘরে বসে সারাদিন আমাকে ব্যস্ত রাখে আর বন্ধুদের সাথে আড্ডা দেয়। একদিন পুট করে আমার শ্বশুর মরে গেল, তার কিছুদিন পরে মরল শাশুড়ি। ব্যাস, তোমার আঙ্কেলের মাথায় গিয়ে পড়ল পুরো ব্যবসার চাপ। সেই আমার রান্না শুরু, ঠেকে ঠেকে শেখা। আপনার থেকে অনেক কিছু শেখার আছে আন্টি। কিছুই শেখার নেই, তুমি তোমার জামাইকে যেভাবে বশ করেছ সেটাই অনেক। লজ্জা পেয়ে সেদিনের আলাপ শেষ করেছিল নহরী। সত্যি কি আদিল বশ মেনেছে? কিন্তু বশ মানাতে হবে কেন? বশ শব্দটাই তো খারাপ। সে তো কখনোই চায়নি আদিল ওর বশে থাকুক, শুধু চেয়েছে ওরা দুজনে একে অপরের হয়ে থাকুক। নহরীর মনে পড়ে গেল ওদের বাসর রাতের কথা। অতটা জাঁকজমকের বিয়ে হয়নি ওদের, কিন্তু অনুষ্ঠানে আন্তরিকতার কমতি ছিল না। খালার বাসাতেই সেজেছিল ওদের বাসর। একটা পুরনো খাট, মশারির স্ট্যান্ড জুড়ে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে গিয়েছিল গাঁদা ফুল। খাটের চার কোনায় রজনীগন্ধার ফুল, আঠা খুলে পড়ে যাবে যাবে করছিল। গোলাপের পাপড়ি গায়ে নিয়ে বিছানা ঢেকে থাকা সাদা চাদর, দুটো বালিশ, আর বালিশের নিচ থেকে উকি দিচ্ছিল একটি গোলাপি মশারি। সিনেমার গানের ধোয়ার মতো খাটের নিচে মেঘমেঘ করে রেখেছে দুটো কয়েল, একটা মাথার দিকে, অন্যটা পায়ের দিকে। সে ঘরের খাটের কোনো সাইড টেবিল ছিল না। একটা ছোট গোল টুলের উপরে একজগ পানি, গ্লাসটা দিতে হয়তো খেয়াল ছিল না কারুই। অ্যাটাচ বাথরুমে একটা গোলাপি টাওয়েল আর গোলাপি লাক্স সাবান, বাইরে নতুন একজোড়া স্যান্ডেল। আসলে এমনটা হবারও কথা ছিল না। কথা ছিল কাবিন হয়ে যাবে, পরে অনুষ্ঠান করে আদিল ওর বাবা মাকে নিয়ে এসে তুলে নেবে। এর মধ্যে বাসা ভাড়া নিয়ে নেবে আদিল, কিন্তু আদিলের বাবা এতে শেষ মুহূর্তে এসে রাজি হননি। ছেলেকে বউ ছাড়া রাখতে চাননি এক মুহূর্ত। মনে মনে খুব খুশি হয়েছিল নহরী। আদিলকে প্রথম দেখেই ভালো লেগেছিল তার। বাসর রাতে আদিল এসে ঘরে ঢুকতেই খাট থেকে নেমে এসে ওকে সালাম করেছিল নহরী। খালা বারবার বলেছিলেন, তোরা এই যুগের মেয়ে, বারবার তো আর করবি না, এই একবার সালাম করে নিস, রেওয়াজটা মানা হলো, জামাইও খুশি হল। আদিল শক্ত হয়ে দাঁড়িয়েছিল, এটা ও প্রত্যাশাই করেনি। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নহরী নিজে থেকেই সোজা হয়ে দাঁড়াল। আদিল ওর হাত ধরে বলে, এখন থেকে আমরা আমাদের খেয়াল রাখব সব সময়। তুমি আমার খেয়াল রেখো, আমি তোমার খেয়াল রাখব। কেন? তুমি নিজের খেয়াল নিজে রাখতে পারবে না? আমার এখন বউ আছে, একটু আলসে হলাম না হয়। বাসর ঘরে এই ছিল ওদের প্রথম কথা। এরপর সারা রাত ওরা বারান্দায় অন্ধকারে বসে গল্প করেছে। কয়েলের ধোঁয়ায় ঘরে চোখ জ্বলছিল, তবে আদিল হয়তো খেয়াল করেনি বারান্দায়ও নহরীর চোখ জ্বালা করছিল। ভিজেও এসেছিল চোখ দুটো, আর তা ছিল ভালো লাগায়, খুব ভালো লাগায়। আফা, পিয়াইজকে আর কাটু। নহরী হঠাৎ খালার ডাকে বাস্তবে ফিরে এলো। খেয়াল করল ওর চোখ জ্বলছে। খালা বাটি ভর্তি করে পেঁয়াজ কুচি করেছে। পুরো রান্নাঘরে একটা ঝাঁঝালো ঝাঁঝ। খালা, করেছ কি? এত পেঁয়াজ কেটেছ কেন? কি যে কর না, ইলিশ মাছের লগে একটু পেঁয়াজের বেরেস্তা দিলে খুব মজা লাগে। কিন্তু আমি তো কচুরমুখী ইলিশ রাখব। আপনি দিয়ে দেখেন, ভাইজান খাইব আর আপনার দিকে লুকায় লুকায় তাকাইব। তুমি কচুরমুখীগুলো রেডি করো তো আগে, বাধ্য এসব। আর দেখো তো মাছটা বরফ থেকে সরেছে কিনা। মাছের কাম সারা, আমি পিস পিস কইরা কাইটা ধুয়ে রাখছি, টুকরায় টুকরায় ডিম আছে আফা। ঠিক আছে, মুখীগুলো পরিষ্কার করে আধা করে কেটে রাখো, আমি মাছটা ভেজে নিই। একটা প্লাস্টিকের বড় গামলা ইলিশের টুকরোগুলো নিয়ে তাতে হালকা হলুদ আর লবণ ছিটিয়ে মাখিয়ে নিচ্ছে নহরী। খালা খুব সুন্দর করে ইলিশের পিসগুলো করেছে। প্রায় সব পিসেই ডিম সহ কাটা হয়েছে, দেখতে বেশ লাগছে। বাসর রাতের বারান্দায় সেদিন সারা রাত গল্প করে যখন পুবের ভোরের আলো ফুটছিল, তখন আদিল নহরীর চিবুক ধরে বলেছিল, তোমাকে খুব সুন্দর লাগছে, খুব। কড়াইয়ে সরিষার তেল ঢেলে হালকা আঁচে মাছগুলো ভেজে নিল নহরী। পদ্মার ইলিশ, ঘ্রাণেই বোঝা যাচ্ছে। ইলিশ আদিলের খুব প্রিয়। উল্টে পাল্টে নিয়ে মাছগুলো আধা ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখল সে। কড়াইতে সরিষার তেল আর মাছের তেল মিশে দারুণ একটা ঘ্রাণ আসছে। ওতে কিছু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিল। রান্নার এই শুরুটাই খুব খেয়ালের। বাদামি করে ভাজতে হয় এই পেঁয়াজগুলোকে, খেয়াল না রাখলে পুড়ে যায়। ইদানিং
আদিলের দিকে কি ঠিকমতো খেয়াল করছে না নহরি? আগের মতো কথাও হয় না ওদের, কেমন যেন ছাড়া ছাড়া যাচ্ছে সময়টা। কি ভাবছে আদিল? ওদের জীবনের প্রথম রাতে দেয়া কথাটা কি রাখতে পারছে না সে, নাকি ওর দিক থেকে কোনো অবহেলা পেয়েছে আদিল? ও আফা, শটান মেরা খাড়া আছেন কেন? চামচ দিয়ে নাড়া দেন, পেঁয়াজ পুরা তলে লেগে যাব কিন্তু। আরে হ্যাঁ, তাই তো। নড়ে চড়ে ওঠে নহরি। আগুন কমানো ছিল ভাগ্যিস। পেঁয়াজ কুচির সাথে অল্প কিছু রসুন কুচিও দেয় সে। পেঁয়াজ আর রসুন নরম হয়ে বাদামি হলে তার সাথে কচুর মুখিগুলো ঢেলে মিশিয়ে নেয়। ভালোমতো মিশে গেলে রসুন বাটা, সরিষা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর জিরা গুঁড়া দিয়ে আবার ভালোমতো মেশায়। ঠিক ওদের সংসারের ভালো সময়গুলো যেভাবে মনের আনাচে কানাচে মিশে আছে। এরপর এসবের সাথে অভিমানের সামান্য পানি মিশিয়ে মশলাসহ কচুরমুখী কষিয়ে নেয় মিনিট 7। কষানো হলে আবার পানি মেশায়, এবার একটু বেশি, যে পানিটা ইদানিং টের পাচ্ছে নহরি। ওদের মাঝে কে এলো এই পানি হয়ে? এই পানির রং কি ভিন্ন, স্বাদু নাকি নোনতা, বুদবুদে নাকি নাক জলে এমন? কড়াইয়ের উপরে ঢাকনা দিয়ে লুচনিটা 2 হাত দিয়ে আঁকড়ে ধরে সে। বেশ কদিন ধরেই অপরিচিত একটা ঘ্রাণ পাচ্ছে আদিলের গায়ে, কিন্তু কিছুই জিজ্ঞেস করেনি সে। তখন থেকেই কেমন যেন দূরত্ব বাড়ছে। হতে পারে এটা তার মনের ভুল, হতে পারে সত্যি, কিন্তু কেন হবে? আবার হবেই না বা কেন? ঢাকনা তুলে একবার কড়াইয়ের ওপর থেকে টকবগিয়ে বলক ওঠা পানিতে কচুর মুখে এপাশ ওপাশ করছে, যেমনটা ভেতরে করছে নহরির। কেউ কি ওদের মাঝে পানির বলক হয়ে ফুটে উঠছে? সুন্দরী। পুরুষের ভুল হয়, মেয়েদেরও তো ভুল হয়, তারও ভুল হতে পারে। মানুষ যখন কোনো কিছু পেয়ে যায় নিজের করে তখন নাকি তার প্রতি আকৃষ্টতা কমে আসে, আবার নতুন কিছুর দিকে মন সরে যায়। কিন্তু এটা তো কোনো জিনিসের প্রতি হবার কথা। আপনজনের প্রতিও কি এমন হয়? নাকি আদিলের তার প্রতি আকর্ষণ কমে যাবার জন্য সেই কারণ? কি জানি। আফা, বেশি সিদ্ধ হইলে কিন্তু মুখে গইলে যাইব, খেয়াল রাখেন। আবার খেয়াল হল নহরির। হ্যাঁ, তাই তো, খেয়াল রাখাটাই তো আসল। সে কি কিছু মিস করেছে? একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিল কচুরমুখী সিদ্ধ হয়েছে, আর যা ঝোল আছে তাতেই হবে। এবার ঝোলের উপরে আধা ভাজা ইলিশের টুকরোগুলো ছড়িয়ে দিল সে, সাথে গোটা 5 মাছে ফালি করা কাঁচামরিচ। খালা আরেক চুলায় কিছু পেঁয়াজ বেরেস্তাও করেছে। ঢাকনা দিয়ে কিছু সময় রেখে তারপর আবার মাছের টুকরোগুলো উল্টে আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে হালকা আগুনে রেখে দিল। রান্না শেষে আগে ঢাকনা তুলে সামান্য গরম মশলার গুঁড়ো আর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আগুন নিভিয়ে দিল। সে জানে ঝোল বেশি হলেও ক্ষতি নেই, কচুর মুখে পানি টেনে নিবে। তাকেও তাদের মাছের এই পানি টেনে নিতে হবে। ইলিশ আর কচুর মুখী লেপ্টে থাকার ব্যবস্থা করতে হবে। রান্না শেষ করে নহরি কল দিল আদিলকে। তুমি কি খুব ব্যস্ত? আরে না না, বলো। সকালে তো নাকি কিছুই খাওনি, দুপুরে খাবে কোথায়? কিছু একটা আনিয়ে নেব, তুমি চিন্তা করো না। তুমি অবাক হলে মনে হয়। না মানে, বেশ কিছুদিন তো তুমি দুপুরে আমার খবর নাও না, তাই এই যে নিলাম। তুমি কি খাবে? সকালের খুদের ভাতই খাবো। আর শোনো, রাতে প্লিজ তাড়াতাড়ি এসো, আজকে একসাথে খাবো প্লিজ। তোমার জন্য কচুর মুখি দিয়ে ইলিশ রান্না করেছি। আর কিছু খাবে? তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চলে আসব। কিছু কি বলতে চাও? একটা কথা বলার ছিল, বাসায় এসেই বলবো না হয়। বলো না। আরে না, তেমন কিছু না, ওই এমনি এসেই বলি। ঠিক আছে। আর জোরাজোরি করেনি নহরি। আসুক, নিজে থেকেই কথা বলুক। বলতে চেয়েছে, এটাই তো ভালো। আমরা মানুষ কত কিছুই না ভেতরে চেপে রাখি, বলে ফেললেই দেখা যেত যে আসলে কিছুই ঘটেনি বা হয়নি। ভুল ভেবে ভেবে ভেতরটা শুকিয়ে অযথাই ফাঁপা হয়ে যাচ্ছে আমাদের। দুপুরে খালার ছেলে আর মেয়েকে নিয়ে খুব গল্প করে খেল ওরা সবাই। অনেক গল্প হল। খালা ছেলে মেয়ের সামনে তার ছোটবেলার প্রেম, বিয়ে, বিভিন্ন বাসায় কাজের মজার সব স্মৃতি টেনে আনলেন। কিছু শুনে মন খারাপ হল, আবার কিছু শুনে হাসতে হাসতে পেটে ব্যথাও হল। সন্ধ্যায় চা নাস্তার পর খালা আর তার ছেলে মেয়েরা চলে গেলে নহরে ভেতর থেকে দরজায় চাবি দিয়ে লক করে শাড়ির আঁচলটা কোমরে গুজে ঘর পরিষ্কারে ব্যস্ত হল। একটু গোছানো আর কি, একটু এদিক ওদিক করা।
জামা কাপড়ের দোকানগুলোতে দুদিন পরপরই ঝোলানো জামাগুলোকে এপাশ ওপাশ আগে পিছে করে সাজায় ওরা। তাতে হঠাৎ করে আবার গেল মনে হয় নতুন অনেক কিছু। বিছানার চাদর, বালিশের কভার, জানলার পর্দা সবকিছুই পাল্টে ফেলেছে নহরী। খালাকে বলতে পারত ওকে সাহায্য করার জন্য, কিন্তু তা সে চায়নি। নতুন পরিবেশটা তার নিজের হাতেই হোক, নতুন শুরুটা নতুন করেই হোক। বেডরুমের আয়নার দেয়ালের কাছে আসে নহরী। আয়নার উপরে ধুলোর একটা আস্তরণ পড়েছে। এজন্যই কি কিছু ঘটছে না? আয়নাও কি এই জন্যই কিছু দেখছে না? খুব যত্ন নিয়ে কখনো খাটের উপর দাঁড়িয়ে, কখনো বসে পুরো আয়নাটা মুছে নিয়েছে। আজ রাতে কি আয়না খুশি হবে? রাত 8:30 বাজে। আদিল মাত্র কল দিয়ে জানালো সে বের হচ্ছে অফিস থেকে। ওর আসতে আর মিনিট 40 লাগবে। ফোনটা রেখে দৌড়ে গোসলে গেল নহরী। সারাদিন ঘেমে নিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। ফেনায় ফেনায় জড়িয়ে নিল নিজেকে। বাথরুমের আয়নায় ফেনায় ঢাকা নিজের শরীর দেখল বারবার। লজ্জা লাগছে না তার, কিন্তু অস্থির লাগছে খুব। ইস, এই সময় যদি দরজা খুলে আদিল চলে আসে। বাথরুমের দরজাটার লক খুলে দিল নহরী। আসুক, ফেনায় মোড়ানো শরীর দেখে কি করবে আদিল? আয়নার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে নহরী। সময়ের সাথে ফেনাগুলো মিলিয়ে যেতে থাকে, শুকিয়ে লেগে লেগে আসে শরীরে। অবয়ব ফিরে আসে আয়নায়। না, আদিলের আসার সময় হয়নি এখনো। শাওয়ারের নিচে দাঁড়িয়ে অনেক দুষ্ট ভাবনা ভাবে নহরী। গোসল সেরে মাথার চুলে একটা টাওয়েল জড়ায়, আরেকটা কোনো রকমে গায়ে। বের হয়েই মনে হয় ডাইনিংয়ে খাবার রেডি করা হয়নি। এই অবস্থায় দৌড়ে ডাইনিংয়ে গিয়ে টেবিলে সুন্দর করে 2টো প্লেট গ্লাস সাজায়। ভাতের বলে ভাত বেড়ে একটা প্লেট উপর করে ঢাকে। কচুরমুখী আর ইলিশের তরকারির কড়াইটা এনে রাখে। দুপুরে একটা সবজি, আলু ভর্তা আর ধনেপাতার ভর্তা করেছিল খালা, সেগুলো সাজায়। তারপর ঘড়ি দেখে, না, এখনো 10 মিনিট আছে। কি মনে হতেই আবারও বাথরুমে ঢুকে টাওয়েল সরিয়ে আবারও গা ভেজায়। মুখ ঘুরিয়ে নিজের কাঁধ হাত শুকে দেখে, না, কোথাও তরকারির ঘ্রাণ নেই। তারপর আবারও চুল আর শরীর মুছে মাথায় আর শরীরের টাওয়েল পেঁচিয়ে বিছানায় এসে বসে। হঠাৎ আয়নার দিকে চোখ পড়তে ইচ্ছে হয় একটু কাজল দিতে। নিজেকে প্রশ্ন করে, দেবে? আদিল এসে ওকে এভাবে দেখে অস্থির হয়ে লুটোপুটি করলে, ভেজা গায়ের পানি লেগে যদি কাজল লেপটে মুখ কালি কালি হয়ে যায়? আচ্ছা যাক, সব কালো হয়ে যাক, তবু লুটোপুটি হোক। সব শেষ হয়ে যাক আজ, যা হবার হোক। বিছানার ঠিক মাঝে টাওয়েল পরা নহরী আদিলের হুড়ি হয়ে শুয়ে আছে, কলিং বেলের শব্দ শুনবে বলে। ঘরের দেয়াল ঘড়িটা থেকে টিকটিক শব্দ আসছে। ইস, কলিং বেলটা কখন? না, নহরী এত তাড়াহুড়ায় ভুলে গেছে যে দরজা ভেতর থেকে চাবি দিয়ে লক করে রেখেছিল, আর আদিলের কাছে চাবি আছে। আদিল ঘরে ঢুকেই অবাক হয়, অনেক চেঞ্জ, দারুণ গোছানো লাগছে ঘর। ওর আসতে দেরি হয়ে গেছে। এখন 10:30 বাজে। ড্রয়িং পেরিয়ে ডাইনিংয়ে এসে দেখে টেবিলে সাজানো খাবার। কড়াইয়ের ঢাকনা তুলতে গিয়ে দেখে ওর বসার জায়গার ওখানটায় খাবারের প্লেটের নিচে একটা চিঠি। চিঠিটা বের করে কড়াইয়ের ঢাকনাটা তোলে আদিল। কি দারুণ স্মেল আসছে! রান্না যে দুর্দান্ত হয়েছে তার বলতে। যদিও সে বাইরে থেকে খেয়ে এসেছে, তবুও ক্ষুধা বেড়ে গেল তার। সে বুঝল আজকের আয়োজনটা আলাদা। মনে মনে তৈরি হয়ে নিতেই চুপচাপ চেয়ারটা টেনে চিঠিটা পড়তে বসল আদিল। নহরী যে রেগে আছে তা সে ঠিকই বুঝেছে। এই চিঠিতে নিশ্চয়ই অভিমান করে কিছু লিখেছে। লিখুক, আজকে খুব করে আদর করে দিলেই ঠিক হয়ে যাবে। তারপর ওর কথাগুলো বলবে ওকে। রাগ হবে, হোক না। আদিল জানে নহরী ওর উপর রাগ করে থাকতে পারবে না, কিন্তু আজকেই ওকে বলতে হবে সব। এভাবে লুকিয়ে রাখাটা ঠিক হচ্ছে না। আদিলের খুব মানসিক সমস্যা যাচ্ছে। যেহেতু আজকে নহরী কল দিয়ে কথা বলেছে, নিজে থেকেই ওকে ডেকেছে, তাই এই সুযোগটা যেতে দেয়া যাবে না। আজ প্রথমে আদর, খুব আদর করবে নহরীকে, তারপর বাকি সব কথা। কিন্তু আগে চিঠিটা পড়া দরকার। আদিল ভাঁজ খুলে সামনে মেলে ধরল চিঠিটা। আদিল, যেদিন প্রথম তোমার শরীরে ঘ্রাণটা পাই, সেদিনই বুঝেছি আমি তোমাকে খেয়াল রাখার দেয়া কথাটা আর রাখতে পারিনি। যতই দিন গেছে, পাশে শুয়ে সে একই ঘ্রাণ আমি আরও গাঢ় হতে দেখেছি। আমি তোমাকে আগের মতো শুকে শুকে দেখিনি ঠিকই, কিন্তু তোমার গায়ের ঘ্রাণ, ঘামের গন্ধ, তোমার ধুলো লাগা চুলের গন্ধ আমার চেনা।
চেনা ঘুমের ঘোরে তোমার নিঃশ্বাসের ঘ্রাণ, লুকিয়ে সিগারেট খাওয়া, তারপর অযথায় এক গাদা চুইংগামে সে গন্ধ দূর করার বিরক্তিকর চেষ্টা, সব টের পাই আমি। কিন্তু লাভ হলো কি বলো? তোমার প্যান্টের পকেটে পেয়েছিলাম কাগজটা। দারুণ নাম মেয়েটার, তীরা। কি সুন্দর নাম। বয়স 23। বাহ, দেখতেও নিশ্চয় সুন্দর। খুব যে তোমাকে খেয়াল করেছে আর রেখেছে তা বুঝে আমি নিশ্চিন্ত। মেয়েটাকে বাসায় নিয়ে এসো, তাকে তো এখন তোমাকেই খেয়াল রাখতে হবে। ল্যাব রিপোর্টে যে মা হতে যাচ্ছে, ডাক্তারের প্রেসক্রিপশনটাও ছিল একসাথে। তোমার ড্রয়ারে রেখেছি। তোমাদের ইলিশ আর কচুরমুখী প্রেমে আমিই যে পানি হয়ে গেলাম শেষে। কচুরমুখী পানি টেনে নিয়েছে, এখন যা আছে তা শুধু তুমি আর তীরা আর তোমাদের জীবন। তাই আমি বিদায় নিলাম। চেয়েছিলাম আজ তুমি আমাকে অনেক অনেক করে ছুঁয়ে দাও, কিন্তু তার হবে না। নিথর দেহ আদর করা পাপ। আমি চাই না তুমি সে পাপ করো, চাই না আর পাপ করো। এ পর্যন্ত তোমার সকল কিছুর দায় আমার, শুধুই আমার। ভালো থেকো, তীরাকে ভালোবেসো। তোমাদের আগত সন্তানের জন্যে শুভকামনা। এমন অনেকগুলো সন্তান তোমার আমারও হতে পারত। একটা অনুরোধ, শোবার ঘরের দেয়াল জুড়ে আয়নাগুলো সরিয়ে নিও। আমি চাই না ওই আয়না সারা রাত তোমাকে অন্য কাউকে আদর করতে দেখুক। আমার থেকে এত কিছু লুকিয়ে রেখে আমায় ছুঁয়ে যে মিথ্যে তুমি বলেছ, নিশ্চয়ই তার জন্যে আমিই দায়ী। নইলে এমন হবে কেন? রয়ে গেলাম দায়ী, মিথ্যে আমার হল চিরস্থায়ী। নহরী। চিঠি শেষ করে দৌড়ে বেডরুমে যায় আদিল। খাটের মাঝে মাথায় আর শরীরে টাওয়েল পেঁচিয়ে নিথর পড়ে রয়েছে নহরীর দেহ। শুনছিলেন মোহাম্মদ সালাউদ্দিন পল্লবের একটি গল্প, ইলিশ কচুরমুখী। গল্পটি সম্পূর্ণ শুনে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। আর আপনারা চাইলে সরাসরি লেখককে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, লেখক তার উত্তর দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।